In order to track temporal hours during the day, inventors created sundials which indicate time by the length or direction of the sun's shadow. তার মানে হচ্ছে টেম্পোরারি আওয়ার বা ক্ষণিক যে ঘন্টা, ক্ষণকালের যে ঘন্টা দিনের মধ্যে, এটা যেটা প্রথমেই আমরা বলেছি টেম্পোরাল আওয়ার্স, ওইটা যেহেতু তারা কখন আসে যায় এটা ট্র্যাক করার জন্য যে আবিষ্কারকরা ছিল তারা সানডায়াল নামে একটা জিনিস আবিষ্কার করলো। সেটা হচ্ছে সময়টা তারা পরিমাপ করত যে সূর্যের আলোর যে ছায়াটা ছিল সেই ছায়াটার যে কতটুক লম্বা এবং কোন দিকে সেই ছায়াটা আছে ওটার উপর ভিত্তি করে। The sundial's counterpart, the water clock, was designed to measure temporal hours at night. মানে এই সানডায়াল সিস্টেমটারই আরেকটা সিস্টেম, যেটা রাতে তো আর সূর্য থাকে না, রাতের সময়টা পরিমাপ করার জন্য যেটা আবিষ্কার করা হলো সেটার নাম ছিল দ্য ওয়াটার ক্লক, পানির ঘড়ি আর কি। One of the first water clocks was a basin with a small hole near the bottom through which the water dripped out. প্রথম একটা ওয়াটার ক্লক ছিল, সেটা হচ্ছে একটা বেসিনের মতো, নিচে একটা ছোট্ট ফুটা ছিল যেটার মধ্যে থেকে পানি বের হইতো। The falling water level denoted the passing hour as it dipped below hour lines inscribed on the inner surface. তার মানে হচ্ছে ওই বেসিন থেকে কতটুক পানি পড়তো এটার উপর ভিত্তি করে তারা বুঝতো যে কতটুক সময় পার হয়েছে। ঠিক আছে, ওইখানে বেসিনের ভিতরে ওই ঘন্টার দাগ দেওয়া থাকতো, আওয়ার লাইন। ঠিক আছে, although these devices performed satisfactorily around the Mediterranean, they could not always be depended on in the cloudy and often freezing weather of the northern ইউরোপ। মানে হচ্ছে এই যে বিভিন্ন যন্ত্রগুলা সময় মাপার, এগুলা মেডিটেরেনিয়ান যে সি ছিল সেইটার আশেপাশের অঞ্চলে হয়তো খুব ভালো কাজ করতো, কিন্তু একদম যে নর্থ বা উত্তর দিকে যেসব ইউরোপের দেশগুলা ছিল সেগুলো দেশে আসলে ওয়েদারটা এতই শীত যে সবকিছু বরফ হয়ে যেত, পানি দিয়ে এগুলো পরিমাপ করা যেত না, বা সেখানে সূর্যের আলো এত ছিল না যে আপনি ছায়া দিয়ে পরিমাপ করবেন। ওকে, নাম্বার ই, the advent of the mechanical clock meant that although it could be adjusted to maintain temporal hours, it was naturally suited to keeping equal ones. ঠিক আছে, যে মেকানিক্যাল ঘড়ি যখন আবিষ্কার হলো, যে তখন দেখা গেল যে টেম্পোরারি যে ঘন্টাটা বা টেম্পোরাল আওয়ার্স হিসেবে যে জিনিসটাকে আমরা চিন্তা করেছি, ইট ওয়াজ ন্যাচারালি সুটেড টু কিপিং ইকুয়াল ওয়ান্স। তার মানে হচ্ছে যে টেম্পোরাল আওয়ার্স যে ঘন্টাটা আমাদের চিন্তা হয়েছিল, আপনি যদি মেকানিক্যাল ঘড়িতেও মাপেন ওইটা একরকম এক্সাক্ট টাইমই দিবে আপনাকে। With these, however, arose the question of when to begin counting, and so in the early 14th century a number of systems evolved. মানে হচ্ছে যে আপনি যে একটা ঘড়ি বানাবেন মেকানিক্যাল, তো আপনি কখন থেকে সময় গণনাটা শুরু করবেন। সো এই জন্য 14th সেঞ্চুরি বা 1400 শতকের শুরুর দিকে অনেক ধরনের সিস্টেম বের হয়েছিল। The schemes that divided the day into 24 equal parts varied according to the start of the count. মানে হচ্ছে যে 24 ঘন্টা যে শুরু করবেন এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় থেকে শুরু করতো 24 ঘন্টায় দিনটাকে ভাগ করাটা। ইটালিয়ান আওয়ার্স বিগ্যান অ্যাট সানসেট। ইতালিতে যেমন ঘন্টা শুরু হইতো সূর্য ডোবার পর থেকে। ব্যাবিলনিয়ান আওয়ার্স অ্যাট সানরাইজ, ব্যাবিলনিয়ানরা সূর্যোদয় থেকে হিসাব করত। অ্যাস্ট্রোনমিক্যাল আওয়ার্স অ্যাট মিড ডে, মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল যে ঘন্টাটা হিসাব করা হইতো সেটা মিড ডে থেকে শুরু হইতো বা মধ্যদিন থেকে। অ্যান্ড গ্রেট ক্লক আওয়ার্স ইউজড ফর সাম লার্জ পাবলিক ক্লকস ইন জার্মানি অ্যাট মিডনাইট। মানে জার্মানিতে যেরকম বিভিন্ন পাবলিকের যে মানে বড় বড় ঘড়ি এটাতে ব্যবহারের জন্য যে গ্রেট ক্লক যেগুলো ব্যবহার করা হইতো সেগুলা মিডনাইট বা মধ্যরাত থেকে শুরু হইতো ঘন্টা গণনা। ইভেনচুয়ালি দিজ ওয়ার সুপারসিডেড বাই স্মল ক্লক অর ফ্রেঞ্চ আওয়ার্স উইচ স্প্লিট দ্য ডে ইন্টু 2 12-hour periods commencing at midnight.
তার মানে হচ্ছে এগুলা সবগুলো আলটিমেটলি ছোট ঘড়ি বা ফ্রেঞ্চ যে ঘড়িটা স্মল ক্লক সেটাতে রূপান্তরিত হলো। সেখানে মধ্যরাত মানে রাত 12টা থেকে শুরু করে দিনটাকে 12 ঘন্টার ইকুয়াল দুইটা অংশে ডিভাইড করা হলো। আচ্ছা, নাম্বার এফ, দি আর্লিয়েস্ট রেকর্ডেড ওয়েট ড্রিভেন মেকানিক্যাল ক্লক ওয়াজ built in 1283 in বেডফোর্ডশায়ার ইন ইংল্যান্ড। ওয়েট ড্রিভেন মেকানিক্যাল ক্লক মানে ওজনের উপর ভিত্তি করে যে মেকানিক্যাল ঘড়ি বানানো হইলো সেটা সর্বপ্রথম 1283 সালে বেডফোর্ডশায়ার নামে ইংল্যান্ডের একটা জায়গায় বানানো হইলো। দ্য রেভলিউশনারি অ্যাসপেক্ট অফ দিস নিউ timekeeper was neither the descending weight that provided its motive force nor the gear wheels which had been around for the last 1300 years that transferred the power। মানে এই ঘড়িটার বা এই যন্ত্রটার যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে একদিকে যখন ওয়েট কমে যাইতো তখন এটার ফোর্সটা অন্যদিকে মানে বৃদ্ধি পাইতো। এইটাই এটার জন্য মানে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই ছিল না। এটার গুরুত্বপূর্ণ সবচেয়ে অংশ এটাও ছিল না যে গিয়ার হুইল, ঠিক আছে, যে গিয়ার যে চাকাটা ওইটা পাওয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতো, এটাও ছিল না। ইট ওয়াজ দ্য পার্ট কল্ড দ্য এসকেপমেন্ট, ঠিক আছে, এসকেপমেন্ট নামে একটা অংশ এই যন্ত্রটার, সেইটা ছিল এই যন্ত্রের সবচেয়ে রেভলিউশনারি অংশ। In the early 1400s came the invention of the coiled spring or fuse which maintained constant force to the gear wheels of the timekeeper despite the changing tension of its main spring। তার মানে হচ্ছে in the early 1400s came the invention of the coiled spring। 1400 শতাব্দীর শুরুর দিকে কয়েল স্প্রিং নামে একটা জিনিসের আবিষ্কার হয়, অর ফিউজ নামে একটা জিনিস আবিষ্কার হয়, উইচ মেনটেন কনস্ট্যান্ট ফোর্স টু দ্য গিয়ার হুইলস। মানে যে গিয়ার হুইল সেটাতে সর্বক্ষণিক একটা ফোর্স বা ধাক্কা সেটা মেনটেন করতো। অফ দ্য টাইম কিপার ডিসপাইট দ্য চেঞ্জিং টেনশন অফ ইটস মেইন স্প্রিং। মানে মূল যে স্প্রিংটা এইটার যে টেনশনটা এটা একটু চেঞ্জ হতে থাকে, কিন্তু ওই গিয়ার হুইলসে সার্বক্ষণিক প্রেসারটা প্রোভাইড করতো ওই জিনিসটা। By the 16th century, a pendulum clock had been devised, by the pendulum swung in a large arc and thus was not very efficient। তার মানে হচ্ছে 1600 শতাব্দীর মধ্যে একটা পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার হয়ে গেল। পেন্ডুলামটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতো, কিন্তু এটা খুব একটা অ্যাকুরেট ছিল না। To address this, a variation on the original escapement was invented in 1670 in England। এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে প্রথম যে এসকেপমেন্ট নামের যে অংশটা যেটা আমরা দেখলাম একটু আগে, যে অনেক ভালো একটা যন্ত্রের মতো ছিল যন্ত্রাংশ, ওইটার মতো ওইটার একটা ভ্যারিয়েশন বা অন্য একটা প্রকার 1670 সালের দিকে ইংল্যান্ডে আবিষ্কার হইল। ইট ওয়াজ কল্ড দি অ্যাঙ্কার এসকেপমেন্ট উইচ ওয়াজ আ লিভার বেসড ডিভাইস বেসড শেপ লাইক আ শিপস অ্যাঙ্কার। তার মানে হচ্ছে যে আমাদের এই যে যন্ত্রাংশটা ছিল যেটাকে অ্যাঙ্কার এসকেপমেন্ট বলা হতো, এটা হচ্ছে লিভার বেসড। মানে হচ্ছে লিভার নামে একটা যন্ত্র আছে, আমরা জানি যে কোনো একটা কিছুকে যখন উঠাতে হয় তখন সেই জিনিসটা যে ব্যবহার করা হয় একটা বড় একটা লাঠির মতো, এটাকে লিভার বলে। সো এই লিভার বেসড একটা ডিভাইস ছিল যেটাকে শিপস অ্যাঙ্কার, যে জাহাজ যে আটকায় রাখতে যেটা ব্যবহার করে ওইটার মতো একটা অনেকটা। দ্য মোশন অফ আ পেন্ডুলাম রক্স দিস ডিভাইস so that it catches and then releases each tooth of the escape wheel, in turn allowing it to turn a precise amount। তার মানে হচ্ছে যে যখন পেন্ডুলামটা ঘোরে তখন ওই দাঁতের মধ্যে, ঘড়ির ভিতরে যে দাঁতটা, ওই এসকেপ হুইলের যে দাঁতটা, ওই দাঁতের মধ্যে ওটা আটকে যায়। এটা যেটা করে যে এটাকে একটা খুব নির্দিষ্ট একটা সংখ্যক পরিমাণ ঘুরতে এটাকে সাহায্য করে। Unlike the original form used in early pendulum clocks, the anchor escapement permitted the pendulum to travel in a very small arc। তার মানে হচ্ছে আগে একটা বড় কক্ষপথ বা বড় একটা অক্ষ লাগতো এটার ঘুরতে, কিন্তু এটা এখন আর সেটা লাগতো না, একটা ছোট্ট স্মল আর্কের মধ্যে এটা ঘুরতে পারতো। Moreover, this invention allowed the use of a long pendulum which could beat once a second and thus
led to the development of a new floor standing case design which became known as the grandfather clock. এটা একটা অনেক বড় লাইন, একটু দেখতে হবে আপনাদেরকে। দিস ইনভেনশন অ্যালাউড দ্য ইউজ অফ লং পেন্ডুলাম, অনেক লম্বা পেন্ডুলামের এই ডিভাইসের মাধ্যমে করা গেল, which could beat once a second and thus led to the development of a new floor standing case design. তার মানে এই যে পেন্ডুলামটা, এটা প্রতি সেকেন্ডে একবার বিট করতে পারতো বা ঘুরতে পারতো, এবং এইটার কারণে যেটা করা গেল যে ফ্লোরে দাঁড়ায় থাকে এরকম একটা কেস ডিজাইন করা গেল ঘড়ির, which became known as the grandfather clock. এটাকেই নাম দেওয়া হলো গ্র্যান্ডফাদার ক্লক বা গ্র্যান্ডফাদার ঘড়ি। Today, highly accurate timekeeping instruments set the beat for most electronic devices. ঠিক আছে, তার মানে হচ্ছে এখন আমরা যে ঘড়িগুলা দেখি, যেগুলা ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস যেগুলি আছে, সেই ইলেকট্রনিক ডিভাইসের একদম গোড়ার যে টেকনোলজিটা, সেটা হচ্ছে যে ঘড়ির টাইম কিপিং ইনস্ট্রুমেন্টের যে ইনভেনশনটা, ওইটার দ্বারাই পরিচালিত। নিয়ারলি অল কম্পিউটার্স কন্টেইন আ কোয়ার্টজ ক্রিস্টাল ক্লক টু রেগুলেট দেয়ার অপারেশন। প্রত্যেকটা কম্পিউটার একটা কোয়ার্টজ ক্রিস্টাল ঘড়ি আছে যেটার মাধ্যমে এই কম্পিউটার অপারেশনটা চলে। Moreover, not only do time signals beam down from global positioning systems, satellites calibrate the function of precise navigation equipment, they do so as well for mobile phones. মানে আমাদের যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে জিপিএস, যে গাড়িতে বা গুগলে আমরা যে জিপিএস দেখি, এইটার জন্য এই ঘড়ির টেকনোলজিটা কাজে লাগে, এবং মোবাইল ফোনেও এই টেকনোলজিটা স্যাটেলাইট পজিশনের জন্য এটা কাজে লাগে। ইনস্ট্যান্ট স্টক ট্রেডিং সিস্টেমস এন্ড নেশন ওয়াইড পাওয়ার ডিস্ট্রিবিউশন গ্রিডস, যেমন হচ্ছে অনলাইনে যখন শেয়ার মার্কেটের কেনা বেচা কিংবা পাওয়ার ডিস্ট্রিবিউশন, যে আমাদের ইলেকট্রিসিটির ডিস্ট্রিবিউশন, এগুলা ক্ষেত্রেও টেকনোলজি, এইটা ঘড়ির টেকনোলজিটা কাজে লাগে। সো ইন্টেগ্রাল হ্যাভ দিস টাইম বেসড টেকনোলজিস বিকাম টু ডে এক্সিস্টেন্স দ্যাট আওয়ার ডিপেন্ডেন্সি অন দেম ইজ রেকগনাইজড ওনলি when they fail to work. মানে এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এটার অনুপস্থিতিটা আমরা ফিল করি, বা এটার গুরুত্বটা আমরা ফিল করি যখন এই জিনিসগুলো অনুপস্থিত থাকে। সো এই হলো পুরা প্যাসেজটা। এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। প্রশ্ন উত্তরে গেলে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাই সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 to 4. রিডিং প্যাসেজ 1 হ্যাজ 8 প্যারাগ্রাফস, A to H, A থেকে H পর্যন্ত 8টা প্যারাগ্রাফ আছে। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন? নিচের যে 1 থেকে 4 এর যে তথ্যগুলা, এগুলা কোন প্যারাগ্রাফ, A থেকে H এর মধ্যে কোন প্যারাগ্রাফে কোন তথ্যটা আছে, মানে নাম্বার 1 এর এই তথ্যটা কোন প্যারাগ্রাফে আছে, নাম্বার 2 এর এই তথ্যটা কোন প্যারাগ্রাফে আছে, এটাই মূলত আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো চলুন আমরা দেখে নেই প্রথম প্রশ্নটা। সো প্রথম যে প্রশ্নটা নাম্বার 1, এখানে আছে এ ডেসক্রিপশন অফ অ্যান আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। তার মানে হচ্ছে যে ঠান্ডা যে আবহাওয়া, সেই আবহাওয়া প্রাচীন যুগের একটা সময় পরিমাপ করার যে পদ্ধতি, সেটাকে প্রভাব ফেলেছে সেটার উপরে। মানে প্রাচীন যুগে যে সময় পরিমাপ করার যে পদ্ধতি ছিল, সেটার উপরে ঠান্ডা একটা আবহাওয়ার প্রভাব। এইটা আমরা কোন প্যারাগ্রাফে পেয়েছি? সো আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে দেখেন, এই যে একটা জায়গায় আমরা দেখেছিলাম না যে সূর্যের আলোর ছায়ার মাধ্যমে সময় গণনা, কিংবা পানির মাধ্যমে যে বেসিন ফুটা করে পানির ধরার মাধ্যমে যে পদ্ধতিটা, সেটা লাস্ট লাইনে ছিল যে এটা মেডিটেরিয়ান অঞ্চলে কাজ করে, কিন্তু নর্দার্ন ইউরোপে যেখানে ফ্রিজিং ওয়েদার বা অনেক ঠান্ডা ওয়েদার, সেখানে আর এটা কাজ করে না, কারণ পানিও সেখানে জমে যায়, আবার সূর্যের আলো অতটা নাই। সো নাম্বার ডি তে যে প্যারাগ্রাফটা ছিল, সেটার মধ্যেই এই ঠান্ডা আবহাওয়ার ব্যাপারটা আছে। সো আমরা একটা অর্থ বুঝে ভালো করে পড়ে নেওয়ার কারণে আমরা এখন খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। সো নাম্বার 1 এর উত্তর হচ্ছে ডি, ডি ফর ডগ, ডি। আচ্ছা, তারপরে নাম্বার 2, an explanation of the importance of geography in the development of calendar in farming communities। তার মানে কৃষিকাজ যেসব অঞ্চলে করা হতো, সেসব অঞ্চলে যে ক্যালেন্ডার বানানো হয়েছে, সেই ক্যালেন্ডার বানানোর উপরে ভৌগোলিক প্রভাবটা কতটুকু ছিল।
সো আমরা দেখলাম যে প্রথম আনসারটা আমরা কিভাবে পেয়েছিলাম। সো সেকেন্ড আনসারটা আমরা এখন দেখে নেই যে an explanation of importance geography in the development of calendar in farming areas। ঠিক আছে, যেসব অঞ্চলে কৃষিকাজ করা হতো বা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল মানুষ, সেসব অঞ্চলে ক্যালেন্ডার যখন বানানো হতো তখন ক্যালেন্ডারের বানানোর উপরে ভৌগোলিক অবস্থানের প্রভাবটা বা জিওগ্রাফির প্রভাবটা কতটুক ছিল, এটার ব্যাখ্যাটা কোথায় দেওয়া হয়েছে। সো আমাদের মনেই আছে, আমরা যখন এই যে বিতে পড়ছিলাম, বিতে পড়া অবস্থায় আমাদের দেখা গিয়েছিল যে এই যে আর্টিফিশিয়াল লাইট, ঠিক আছে, আর্টিফিশিয়াল লাইটের উপরে নির্ভর করতে হচ্ছে সোসাইটির বিভিন্ন কিছু। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এখানে আমাদের কৃষি কাজের কথা কোথায় বলা হয়েছে? ঠিক আছে, দেখুন যে নর্দার্ন ক্লাইমেটস হাউএভার ওয়্যার সিজনাল এগ্রিকালচার ওয়াজ প্র্যাকটিসড। এই যে দেখুন সিজনাল এগ্রিকালচার, যে উত্তর গোলার্ধে সিজনাল এগ্রিকালচার মানে যে ঋতুভিত্তিক যে কৃষি কাজ করা হতো যেসব জায়গায়, সেসব জায়গায় সোলার ইয়ার মানে সূর্য বছরটা অনেক জনপ্রিয় ছিল বা ওইটার ব্যবহারটা বেশি ছিল। কারণ হচ্ছে যে উত্তর গোলার্ধে দেখা যেত যে সূর্যটা অনেক ক্ষেত্রে নেসেসারি হয়ে পড়ছে। সো ভৌগোলিক অবস্থানটার উপর ভিত্তি করেই কিন্তু উত্তর গোলার্ধে সোলার ইয়ারটা গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখানে সিজনাল এগ্রিকালচার বা ঋতুভিত্তিক কৃষিকাজটা মূলত এখানে করা হতো। সুতরাং আমরা নাম্বার 2 এর আনসারটা আমরা দিতে পারি হচ্ছে প্যারাগ্রাফ বি ফর বল, প্যারাগ্রাফ বি। ওকে, সো নাম্বার 3, a description of the origins of the pendulum clock। মানে পেন্ডুলাম যে ঘড়ি, এইটা সর্বপ্রথম যে কোথা থেকে আসলো এইটার বর্ণনাটা কোন প্যারাগ্রাফে আছে। সো পেন্ডুলাম ঘড়ির কথা আমাদের মনেই আছে। সো আমরা দেখে নিই নাম্বার এফ যে প্যারাগ্রাফটা, সেখানেই প্রথম পেন্ডুলাম ঘড়ির কথা আসলো। বাই দ্য 16th century a pendulum clock had been devised, মানে আবিষ্কার হয়ে গেছিল 16শো শতাব্দীর মধ্যে। বাট দ্য পেন্ডুলাম সোয়াং ইন লার্জ আর্ক। সো 16শো শতাব্দীতে প্রথম পেন্ডুলামের কথাটা আসে। পেন্ডুলামের কথাটা এই এফ নাম্বার প্যারাগ্রাফেই প্রথম বলা হয়েছে যে কোথা থেকে আসলো। সো নাম্বার 3 এর আনসার হবে এফ। নাম্বার 4, details of the simultaneous efforts to different societies to calculate time using uniform hours। মানে হচ্ছে যে একটা পূর্ণ ঘন্টা, এইটার উপর মানে ঘন্টা ভিত্তিক সিস্টেমে কোন কোন সোসাইটি কিভাবে বিভিন্ন সময়ে সময়টাকে পরিমাপ করেছে ঘন্টার উপর ভিত্তি করে, এইটার কোন জায়গাতে আছে এইটার আলোচনাটা। সো আমাদের মনেই আছে ঘন্টা, টেম্পোরাল আওয়ার্স এন্ড এভরিথিং, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যে দেখেন মেকানিক্যাল ক্লক যখনই আসলো তখনই দেখা গেল যে বিভিন্ন ঘন্টা রিলেটেড ব্যাপার এখানে চলে আসে। when to begin counting, কখন আপনি কাউন্টিংটা শুরু করবেন। এই যে দেখা গেল যে 24টা ইকুয়াল পার্ট, কেউ সকালবেলা শুরু করে, কেউ সন্ধ্যার সময় শুরু করে, কেউ মধ্যরাতে গণনা শুরু করে। সো এই যে ঘন্টার উপর ভিত্তি করে 12 ঘন্টা 24 ঘন্টা, এইটার পুরো আলোচনাটা এই যে ই নাম্বার যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে আছে। সুতরাং নাম্বার 4 এর আনসার হবে ই ফর এলিফ্যান্ট। নাম্বার 4 এর আনসার হচ্ছে ই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 to 8। লুক এট দ্য ফলোইং ইভেন্টস, কোয়েশ্চেন 5 to 8। নিচের ঘটনাগুলো দেখেন, কোয়েশ্চেন নাম্বার 5 থেকে 8, অ্যান্ড দ্য লিস্ট অফ ন্যাশনালিটিস বিলো, এবং নিচের যে ন্যাশনালিটিস বা জাতিগুলার নাম দেওয়া সেগুলাও দেখেন। ম্যাচ ইচ ইভেন্ট উইথ দ্য কারেক্ট ন্যাশনালিটি। এই যে 5 থেকে 8 নাম্বার প্রশ্নে যেসব ঘটনা আছে, এই ঘটনাগুলোর সাথে আপনি এই যে জাতিগুলা, এই জাতিগুলাকে মিলাবেন যে কোন জাতির সাথে কোন ঘটনাটা জড়িত। এমন হতে পারে যে মিশরীয়দের সাথে এখানে একটা ঘটনা জড়িত, ব্রিটিশদের সাথে একটা, জার্মানদের সাথে, এরকম মিলাতে হবে যে কাদের ঘটনা কোনটা।
ঠিক আছে। সো নাম্বার 5-এ যদি আমি দেখি, they devised a civil calendar in which the month were equally in length. তার মানে কি, মানে হচ্ছে যে তারা একটা সিভিল একটা ক্যালেন্ডার, তার মানে সবার ব্যবহারের জন্য একটা ক্যালেন্ডার তারা আবিষ্কার করলো, ইন উইচ দ্য মান্থস ওয়ার ইকুয়াল ইন লেংথ, যেটার মধ্যে প্রত্যেকটা মাস একই দৈর্ঘ্যের ছিল। ধরেন প্রত্যেকটা 30 দিন বা 20 দিন এরকম করে প্রতিটা মাসের দৈর্ঘ্য একই রকম ছিল। ঠিক আছে, এইটা কাদের ক্যালেন্ডার বা এটা কাদের আবিষ্কার? সো এটা আমরা কোথায় গিয়ে পাবো, এটা একটু চলেন আমরা দেখে নেই। নাম্বার 5-এর যে সিভিল ক্যালেন্ডার, সো আমরা প্রত্যেকটা মাসের দৈর্ঘ্য ইকুয়াল কিনা এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মাসের দৈর্ঘ্য যদি ইকুয়াল হয় তাহলেই সেটা তাদের ক্যালেন্ডার হয়ে যাবে, সিভিল ক্যালেন্ডার। সো চলুন আমরা দেখে নেই যে কারা এটা করেছিল। সো শুরু থেকে আমরা যদি দেখা স্টার্ট করি, আমাদের জাতিগুলা যেখানে যেখানেই জাতিগুলার কথা আছে সেগুলো আমরা একটু দেখে যাব। রোমান এম্পায়ার, ব্যাবিলনিয়ান এখানে নাই, এটা তো আমরা শুরুতেই পড়েছি। তারপরে কোন জাতির কথা আছে সেটা একটু দেখেন, এই যে ইজিপশিয়ান জাতির কথা এখানে আছে। সো ইজিপশিয়ান মাল্টিপল ক্যালেন্ডার হ্যাভিং 12 মান্থ অফ 30 ডেজ, এই যে আমরা পেয়ে গিয়েছি আমাদের আনসার। রোমান সাম্রাজ্যের অনেক আগে দ্য ইজিপশিয়ানস হ্যাড ফর্মুলেটেড আ মিউনিসিপাল ক্যালেন্ডার। মিউনিসিপাল ক্যালেন্ডার মানে আপনার মিউনিসিপালিটি আছে না, একটা শহরে বা একটা জায়গাতে অনেক লোকের বসবাস, যেখানে তাদের সবার জন্য এই ক্যালেন্ডারটা, মানে সিভিল ক্যালেন্ডার। হ্যাভিং 12 মান্থস অফ 30 ডেজ, 12টা মাস ছিল ওই ক্যালেন্ডারে, যেটার প্রত্যেকটা মাসে 30 দিন করেছিল, তার মানে ইকুয়াল মান্থ, প্রত্যেকটা মাসের দৈর্ঘ্য একই সমান। সুতরাং এইটার উত্তর হবে নাম্বার 5-এর উত্তর হবে ইজিপশিয়ান বা মিশরীয় জাতি, নাম্বার 5। ওকে, নাম্বার 6, দে ডিভাইডেড দ্য ডে ইন্টু 2 ইকুয়াল হাফস, মানে দিনটাকে তারা দুইটা সম পরিমাণ সময়ে বিভক্ত করলো। এটা কারা, মানে দিনটাকে তারা সম পরিমাণ সময়ে বিভক্ত করলো, মানে 12 ঘন্টা 12 ঘন্টা এইভাবে করে দিনটাকে ডিভাইড করলো। এটা আমাদের মনে আছে কিনা আপনাদের জানি না, আমরা একটু আগে পড়ে এসেছি যে এটা করেছিল হচ্ছে ফ্রেঞ্চরা। এই যে ই নাম্বার প্যারাগ্রাফটা, এইটাতেই হচ্ছে দিনটাকে কে কিভাবে ভাগ করেছিল, কখন দিন গণনা শুরু হয়েছিল, সকালে না রাতে, এইটা এই প্যারাগ্রাফে আছে। সো এই প্যারাগ্রাফের লাস্টে যখন আমরা দেখি, ইভেন্চুয়ালি দিস ওয়াজ সুপারসিডেড বাই স্মল ক্লক or French hours which split the day into 2 12-hour periods commencing at midnight. Which split the day মানে দিনটাকে বিভক্ত করেছিল into 2 12-hour period, মানে 12 ঘন্টার দুইটা পিরিয়ডে দিনটাকে তারা ডিভাইড করেছিল। তার মানে কি, এখানে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে they divided the day into 2 equal halves, মানে দুইটা ইকুয়াল বা সমপরিমাণ সময়ে তারা দিনটাকে বিভক্ত করেছিল। তারা কারা? তারা হচ্ছে ফ্রেঞ্চরা, নাম্বার এফ। সো নাম্বার 6 এর আনসার হবে নাম্বার এফ। তারপরে নাম্বার 7, they developed a new cabinet shape for a type of timekeeper. ক্যাবিনেটের মতো দেখতে একটা ক্যাবিনেটের আকারের একটা সময় পরিমাপ করার যন্ত্র কারা সর্বপ্রথম ডেভেলপ করেছিল বা আবিষ্কার করেছিল? সো এইটা আমরা দেখে নেই, আবারও জাতিগোষ্ঠীর নাম কোথায় কোথায় আছে। সো আমরা একটু দেখে আসি, চলেন। সো এই পর্যন্ত আমরা আগেই দেখেছি, রোমান এম্পায়ার, ইজিপশিয়ান, এগুলো তো আমাদের দেখাই হয়ে গেছে। সো এখানে আমরা একটু দেখি সানডায়াল, এই যে দেখুন, এই যে মেকানিক্যাল ক্লক, বেডফোর্ডশায়ার, ঠিক আছে। এখানে এই যে গ্রেট হুইলটা ছিল, এই গ্রেট হুইলটা দেখে আমরা কি বুঝতে পারছি? দেখুন, আমরা যখন ইংল্যান্ডে এই যে আবিষ্কার হলো অরিজিনাল এসকেপমেন্ট, ঠিক আছে, সেটা থেকে এই যে দেখেন লং পেন্ডুলাম আবিষ্কার করা সম্ভব হয়েছিল, এবং সেখান থেকে নিউ ফ্লোর স্ট্যান্ডিং কেজ ডিজাইন,
ফ্লোর স্ট্যান্ডিং মানে যেটা ফ্লোরের উপর আপনি একটা ক্যাবিনেটের মতো বা একটা ওয়ার্ড্রবের মতো আপনি রাখতে পারেন, এইরকম একটা পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার হয়েছিল, যেটার নাম ছিল গ্র্যান্ডফাদার ক্লক। এটা কোথায় আবিষ্কার বা কারা আবিষ্কার করেছিল? এই যে ইংল্যান্ডে বা ইংলিশরা বা ব্রিটিশরা। সো এটার উত্তর হবে নাম্বার ডি, ইংলিশ। নাম্বার ডি, ইংলিশ। সুতরাং নাম্বার 7 এর উত্তর হচ্ছে নাম্বার ডি। Number 8, they created a calendar to organize public events and work schedules. তার মানে হচ্ছে তারা একটা ক্যালেন্ডারের আবিষ্কার করেছিল, যেন তারা যে পাবলিক যে অনুষ্ঠানগুলা এবং তাদের কাজের যে শিডিউল, এটা যেন তারা ঠিক রাখতে পারে। এরা কারা? ঠিক আছে, সো আমরা দেখেছিলাম একদম প্রথম অংশে যখন আমরা পড়েছিলাম, ব্যাবিলনিয়ান যে জাতিগোষ্ঠী ছিল তারা ক্যালেন্ডারের আবিষ্কার করলো কেন? কমিউনাল অ্যাক্টিভিটিস, তার মানে যে তাদের কমিউনিটির যে অ্যাক্টিভিটি আছে সেইটার যেন তারা সময়টা নির্ধারণ করতে পারে, কখন কোন কাজ করবে, কখন কোন অনুষ্ঠান করবে। সুতরাং এটা আমরা একদম শুরুতেই জেনে গিয়েছিলাম, এটা হচ্ছে ব্যাবিলনিয়ানরা। সো নাম্বার 8, they created a calendar to organize public events and work schedule. এটা হবে ব্যাবিলনিয়ান বা এ নাম্বার। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কাজ থাকবে এই যে রিডিং অংশটা আমি করে দিলাম, এই অংশটা আপনারা পুনরায় একবার করবেন বাসায় বসে, এবং করার পরে আপনারা দেখার চেষ্টা করবেন যে এই আমাদের ক্লাস লেকচারটা দেখার পরে আপনারা নিজেরা এটা করতে পারেন কিনা। সো নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 থেকে আস্তে আস্তে বাকিগুলি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।